অল্প বয়সেই ফার্স্ট সেক্সুয়াল অ্যাক্টিভিটির আগে, মানে মেলামেশা শুরু হওয়ার আগে 12, 13, 14 বছর বয়সে যদি এই ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হয়, তাহলে পরবর্তীকালে এই ইনফেকশনও হয় না, ক্যান্সারও হওয়ার চান্স অনেক কমে যায়। যদি কোনো লাম্প পাওয়া যায়, সঙ্গে সঙ্গে ম্যামোগ্রাম আর আল্ট্রাসাউন্ড করে একটা বায়োপসি নিতে হবে ভেতর থেকে। There's no age limit to libido and having a good sexual life. There is no age limit. Sexologist বলে as such কিছু নেই, তবে যারা অ্যান্ড্রোলজিস্ট, যে মেল হরমোন নিয়ে যারা কাজ করে বা ফার্টিলিটি ছেলেদের, দরকার নেই, আমার ইচ্ছা হচ্ছে আমি করছি, সেটা অনেকে করতে পারে যারা চাইছে। আর একটা কথা হচ্ছে যে পেইনফুল ইন্টারকোর্স, এইটা কি করে সামলাবে? পেইন অল্প বয়সে হয়, সেক্স ওই ইনফেকশন গুলো তখন ভ্যাজাইনার কাছে দিয়ে ইউরিনারি ট্র্যাক্টে চলে যাচ্ছে। ইউটেরাসের ভেতরে, মানে জরায়ুর ভেতরে যদি কোনো টিউমার থাকে, পলিপ থাকে, সেগুলোর নাম হচ্ছে ফাইব্রয়েড বা পলিপ, তার জন্য হেভি ব্লিডিং হতে পারে। চকলেট সিস্ট সারানোর ট্রিটমেন্ট ইজ নট প্রেগন্যান্সি। সিস্ট আর পলিসিস্টিক ওভারি এক নয়, যেরকম আম আর আমরা এক নয়, শুনতে এক কিন্তু জিনিসটা একেবারেই আলাদা। সেটা ওভারিতে সিস্টের মধ্যে ক্যান্সার হতে পারে, জরায়ুর লাইনিং এ ক্যান্সার হতে পারে, জরায়ুর মুখে সার্ভাইকাল ক্যান্সার হতে পারে। সেটা সারা পৃথিবীব্যাপী প্রবলেম, সারা পৃথিবীব্যাপী প্রবলেম, তবে সারা পৃথিবীতে কমে গেছে তার ইনসিডেন্স, বিকজ ওখানে একটা সিস্টেম আছে দুটো জিনিসের। একটা হচ্ছে প্রি ক্যান্সারাস চেঞ্জ ডিটেকশনের জন্য প্যাপ স্মিয়ার করা হয়, এবং প্রত্যেক 3 থেকে 5 বছর একবার করে প্যাপ স্মিয়ার করলে প্রি ক্যান্সারাস চেঞ্জেস গুলো ধরা পড়ে। 50-60 এখন, আজকের 50-60 ইজ কিছুই না, মানে আগেকার দিনের 80-90 ইজ এখনকার 50-60। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আমার চ্যানেলে তো মাঝে মধ্যেই আপনারা চলচ্চিত্রের মানুষদের দেখেন, কিন্তু আমি চলচ্চিত্র পেরিয়ে আরো বিভিন্ন পেশার মানুষদের সঙ্গে গল্প করছি। তো আজকে আমি কথা বলবো ডক্টর সুজাতা দত্ত, গাইনোকোলজিস্ট। সুজাতা, তোমাকে আমার চ্যানেলে স্বাগত। খুব খুশি হলাম, খুব ভালো লাগলো যে তুমি আমাকে একটা সময় দিতে পেরেছো এত কাজের মাঝখানে। তুমি ভীষণ বিজি তুমি। না না, সেরকম কিছু না, গল্প করতে তো ভালোই লাগে, দ্যাটস এসেনশিয়ালি হোয়াট ইট ইজ। কিন্তু তোমাকে আজ আমরা গল্প করব তোমার মানে এই যে মেয়েদের এত সমস্যা, হ্যাঁ, বেসিক্যালি শারীরিক সমস্যার কথা আমি বলছি, যে তাদের মানে অল্প বয়স থেকে, যখন থেকে পিরিয়ড শুরু হলো থেকে শুরু করে মেনোপজ এই পর্যন্ত, এই পুরো স্প্যানে প্রথম দিকটা দিয়ে শুরু করি। তাদের অল্প বয়স যখন তাদের একটা হেভি ব্লিডিং বা একটা অল্প ব্লিডিং বা ইরেগুলার ব্লিডিং, এইগুলো একটা প্রবলেমস। এইগুলো কি করে, বা ভীষণ পেইনফুল ব্লিডিং, এইগুলো কি করে তারা সারাবে বা কোপ করবে, বা তোমাদের কাছে কখন আসবে তারা মনে করবে, এটা যদি বলো। তিনটেই মেইন প্রবলেম, সেটা যে কোনো বয়সেই হতে পারে। একটা হচ্ছে হেভি ব্লিডিং, একটা হচ্ছে পেইনফুল ব্লিডিং, আর একটা হচ্ছে ইরেগুলার ব্লিডিং। মানে হেভি আমরা কি করে বুঝবো? নর্মালি 5-6 দিন হলো নর্মাল পিরিয়ড হয়। যদি 7-8 দিন 9 দিন হয়ে যাচ্ছে, 8-9 দিনের বেশি যদি হয়, তার মানে এটা অনেকটা বেশি হচ্ছে। আর পরিমাণেও যদি চাকচাক রক্ত পড়ে বা 1-2 ঘন্টা পর পর প্যাড পাল্টাতে হচ্ছে, তাহলেও পরিমাণে হেভি ব্লিডিং। মানে হেভিটা লেন্থে হতে পারে, ডিউরেশন, যে কত দিন হচ্ছে বা কতখানি হচ্ছে। এবং এইটা বেশি হলে প্রবলেম কি হয়, অ্যানিমিয়া হয়ে যায়, মানে রক্ত ক্ষয় হওয়ার জন্য, রক্তপাত হওয়ার জন্য হিমোগ্লোবিন কমে যায়, তখন টায়ার্ডনেস হয়, ফ্যাটিগ, কোনো কাজ করার এনার্জি থাকে না, এবং হার্টের ওপরেও চাপ পড়ে। আচ্ছা, এটা হলো হেভি ব্লিডিং। এটার বিভিন্ন কারণ আছে, সেটা এমনি হরমোন ইমব্যালেন্স থেকেও কিছুটা হতে পারে বাচ্চা বয়সে, অল্প বয়সে, বা ইউটেরাসের ভেতরে, মানে জরায়ুর ভেতরে যদি কোনো টিউমার থাকে, পলিপ থাকে, সেগুলোর নাম হচ্ছে ফাইব্রয়েড বা পলিপ, তার জন্য হেভি ব্লিডিং হতে পারে। সেকেন্ড হচ্ছে পেইনফুল পিরিয়ড, মানে খুব ব্যথা হচ্ছে। এবার অনেক সময় বাচ্চা মেয়েরা যখন পিরিয়ড শুরু হয়, একটু ব্যথা হচ্ছে,
সামান্য প্যারাসিটামল ক্রোসিন খেয়ে নিলে কমে যাচ্ছে, হুম, ওইটা কিন্তু অনেকেরই হয়, ওটা সেরকম চিন্তার ভয়ের কিছু কোনো নেই। ভয়ের বিষয় নয়। কিন্তু যদি ওষুধ খাচ্ছে প্যারাসিটামল কিন্তু তারপরেও ব্যথা থেকে যাচ্ছে এবং বেশিরভাগ দিনই থাকছে পিরিয়ডে, দ্যাট ইজ অ্যাবনর্মাল। হুম, সেইটার কারণ, মেইন প্রধান কারণ হচ্ছে এন্ডোমেট্রিওসিস বলে একটা কন্ডিশন, যেটা জরায়ুর যে লাইনিংটা আছে সেই লাইনিংটা জরায়ুর বাইরে থাকে, পেটের আচ্ছা, ভেতরে। আচ্ছা, ওভারির মধ্যে থাকতে পারে, ইউট্রাসের পেছনে, বিভিন্ন জায়গায় থাকে। এবং প্রত্যেক মাসে যেরকম পিরিয়ড হয়, লাইনিং থেকে রক্তটা বেরিয়ে যায়, ভেতরেও কিন্তু সেরকম ব্লিডিং হতে থাকে পিরিয়ডের সময়। বুঝলাম না এটা। মানে যেহেতু এটা জরায়ুর লাইনিং, এটা পেটের ভেতরে আছে, হুম, পিরিয়ডের সময় যেরকম বাইরে বেরিয়ে যাচ্ছে হুম, জরায়ুর থেকে, ভিতর থেকে ব্লিডিং হলে তো বেরোনোর জায়গা না, নেই, তখন সেটা জমাট বেঁধে গিয়ে সিস্ট ফর্ম করছে, আচ্ছা। সেটাকেই বলে এন্ডোমেট্রিওসিস। তো এটা কি তাহলে এটা বুঝবে কি করে, মানে পেইনটা কি খুব সিভিয়ার হবে এরকম কিছু? হ্যাঁ, পেইন সিভিয়ার হবে, আম, ওষুধ খেলে কমবে না, তার সঙ্গে আরো অনেক রকম সমস্যা হতে পারে, একটু ইরেগুলারিটি, একটু পিরিয়ডের সময় বমি আসছে বা পেটের প্রবলেম হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কখনো কখনো তো পেট পরিষ্কার হতে চায় না, সেগুলোও হতে পারে, হুম। বমি ভাব, এসব অনেক কিছু সিমটমস হয় আর কি। সাধারণত পিরিয়ড হলে বা বেশি হেভি পিরিয়ড হলে বা খুব ব্যথা হলে বাড়িতে তো ধরো গরম জলে সেক, হট প্যাড দিচ্ছে, দিচ্ছে, সেগুলো করে, প্লাস ক্রোসিন খায়, এবং এক একজন তো মানে কাতরায় পুরো, হুম। কিন্তু তা সত্ত্বেও তাদের মানে ডাক্তারের কাছে যায় ব্যথার জন্য খুব কম কিন্তু। হুম। তো এটা মানে ডাক্তারের কাছে গেলে রেমেডিটা কি? মানে এটার অ্যাভারেজ এজ অফ পিরিয়ড অফ ডায়াগনোসিস 4 to 11 years। মানে হুম, এমনও হয় যে 10 বছর ধরে ব্যথা হয়ে যাচ্ছে, তাও সকলে বলে যাচ্ছে আর এটা তো পিরিয়ডের পেট ব্যথা, ব্যথা। সবাই হয়। হ্যাঁ, কিছু স্কুলে যেতে পারছে না, সে হ্যাঁ, বাড়িতে বসে আছে, পরীক্ষা মিস করছে, গেমস মিস করছে, কিন্তু সবাই ভাবছে নর্মাল। কিন্তু সেই রকম যদি ব্যথা হয় যে সামান্য ওষুধে যাচ্ছে না, অবশ্যই ডাক্তার দেখানো উচিত। কারণ আল্ট্রাসাউন্ড করলে বা দরকার হলে আরো বড় পরীক্ষা করলে সেগুলো ধরা পড়ে এবং তার চিকিৎসা আছে। সুতরাং শুধু, হ্যাঁ, সেই চিকিৎসাটা কিরকম, ওষুধের না হ্যাঁ, অপারেশন নাকি? না, অনেক রকমই হয়। অবভিয়াসলি ফার্স্ট স্টেপ ইজ অলওয়েজ মেডিসিন, হুম, স্পেশালি অল্প বয়সে। তখন আমরা ওষুধ দিয়ে পিরিয়ডটাকে বন্ধ রাখবার চেষ্টা করি। বন্ধ রাখলে কি হয়, বাইরেও যেরকম ব্লিডিং হচ্ছে না, ভেতরের ব্লিডিংটাও বন্ধ হয়ে যাচ্ছে, তখন ঘাগুলো শুকোতে আরম্ভ করে আচ্ছা, এবং শুকোলে তখন ব্যথাটা কম থাকে। কমে। তা আম, পিরিয়ডটা বন্ধ করা মানে এরকম কি ওই পজ ধরনের কোনো ওষুধ দিয়ে সেটাকে? না, পজ না, হরমোনের ট্রিটমেন্ট আছে। পজ আচ্ছা, তো হেভিটাকে, যে প্রথম হ্যাঁ, যেটা বললাম হেভি পিরিয়ড হয় ফাইব্রয়েডের জন্য বা হরমোন এর কারণে, পজ খেলে ওইগুলো কমে। পজ মানে ট্রানেক্সামিক হ্যাঁ, অ্যাসিড, অনেক রকম নামে বিক্রি হয়। হ্যাঁ। তো সেগুলো খেলে হেভি পিরিয়ড লাইটার হয়, 50% লাইটার হয়। ও, সেটা কতদিন খেতে হয়, চিকিৎসাটা সেটা কত? আলাদা চিকিৎসা, সেটা হচ্ছে হেভি পিরিয়ডের। হ্যাঁ, যখন যখন পিরিয়ড হেভি হবে তখন তখন খাবে। আচ্ছা, আর মানে আমি, এইটার হলো পিরিয়ড বন্ধ রাখাটা অন্য, হরমোনের ট্যাবলেট আচ্ছা, দিয়ে একটা পিরিয়ড একটা বন্ধ করি, রাখে। প্রথমে হেভিটা নিয়ে আলোচনা হুম। করি। হেভি পিরিয়ড যে তুমি যে বলছো ওই একটা ওষুধ খেয়ে সেটাকে কমিয়ে বন্ধ করে দেবে, প্রত্যেকবারই সেটা খেতে হবে তো? হ্যাঁ, প্রত্যেক পিরিয়ডের সময় যে কদিন হেভি হবে ওই কদিন খেলে কম থাকবে। কম থাকবে। তাহলে এই চিকিৎসাটা করলে এটা কতদিন করতে হবে? এটা কিসের কারণে তার উপর নির্ভর করছে। যদি জরায়ুর ভেতরে কোনো কিছু পাওয়া যায়, যে একটা পলিপ হয়েছে, তাহলে সেই পলিপটা বের করে দিলে প্রবলেম সলভ। বা হুম, একটা বড় ফাইব্রয়েড হয়েছে, যেটা হুম, জরায়ুর টিউমার, ভেতরে সেটা চাপ হ্যাঁ, দিচ্ছে, সেইটা বের করে দিলে তখন হেভি কমে যাবে। সেই হুম, অপারেশন গুলো আমরা আরেকটু বেশি বয়সে বয়সে করি, করে। একেবারে বাচ্চার কথা বলছি না। হুম, 20s 30s 40s এরকমে তখন সার্জারি করলে ওটা বেরিয়ে গেল, নর্মাল হয়ে গেল। যদি হরমোনের ইমব্যালেন্সের কারণে হয় তাহলে লং টার্ম চিকিৎসা চিকিৎসা লাগতে পারে, কারণ ওটা তো শরীরে হতেই থাকছে না। হুম, হুম, হুম। আচ্ছা, এবারে আসছি যে পেইনফুল যেটা, সেটার কথাতে, হুম। হ্যাঁ, সেটাতে তুমি বলছো যে ওই সিমিলারলি ওই ভেতর দিয়ে যদি আল্ট্রাসাউন্ড ওরম করে দেখা যায় ওইরকম আছে, তাহলে সেক্ষেত্রে ওষুধে প্রাইমারি। ফার্স্ট স্টেপ হচ্ছে ওষুধ। হ্যাঁ, ওষুধে যদি না কমে,
বা ভেতরে স্ক্যান করে বড় বড় সিস্ট পাওয়া যায়, ওগুলো হুম। চকলেট সিস্ট বলে। কেন চকলেট সিস্ট বলে? কারণ ভেতরে ব্লিডিং হচ্ছে, সিস্ট ফর্ম করছে, ওই ব্লাডটা থেকে দেখে লাল থেকে ব্রাউন হয়ে যাচ্ছে, মানে গলানো হ্যাঁ, চকলেটের মতন দেখতে লাগছে, হ্যাঁ, সেই জন্য ওর নাম চকলেট সিস্ট। চকলেট তো চিজ। সেটা ভেতরে ইরিটেশন করে, ব্যথা করে, সবকিছু এসে সেঁটে যায় একে অন্যের গায়ে, তখন পটির অসুবিধা হয়, কখনো কখনো কিডনির যে ইউরেটার সেটা ধরে ফেলতে পারে, সে অনেক রকম কমপ্লিকেশন হতে কমপ্লিকেশনস, পারে। হ্যাঁ। সুতরাং এইটা দেরি করা উচিত না, কারণ যদি হেভি পেইনফুল পিরিয়ডস হয় তখন আর্লি ট্রিটমেন্ট শুরু করলে অ্যাটলিস্ট প্রোগ্রেশনটা হয় না, যে হুম, বুঝতে পারলাম না ভেতরে বাড়তে থাকলো করে হুম, হুম, এমন হুম। স্টেজে গেল তখন কিডনি সমস্যা হচ্ছে বা বাউল হ্যাঁ, হ্যাঁ, অবস্ট্রাকশন হচ্ছে, ওই স্টেজে যেন না না যায়। যায়। আমার পরিচিত অনেকেই তো শুনি যে এই চকলেট সিস্টের কথা যেটা বললে, সেটা এরকম একজন, আমি আমার খুবই পরিচিত, তার চকলেট সিস্ট হয়েছিল এবং ডাক্তার তাকে বলেছিল এটা প্রেগনেন্সিতে ঠিক হয়ে যায়, এরকম বলেছিল। তো আমি জানি না এটা ভুল কি ঠিক, এবং তারপরে ও তাড়াতাড়ি, মানে ও তখন, ওর তখন বয়স 23-24 ছিল, ও তখন হয়তো বাচ্চা হয়তো চাইতেও না, কিন্তু চকলেট সিস্ট সারানোর জন্য ও বলেছিল আমি তাহলে ওরকম তাড়াতাড়ি বাচ্চাটা করে নিই। তো এটা কি কোনো সত্যি সত্যি তার কোনো সায়েন্টিফিক ব্যাপার আছে? মানে প্রসেসটা একটু অন্য। চকলেট সিস্ট সারানোর ট্রিটমেন্ট ইজ নট প্রেগন্যান্সি, হুম। কিন্তু পিরিয়ড বন্ধ রাখা হচ্ছে চকলেট সিস্টের ট্রিটমেন্ট। ও। এবার প্রেগন্যান্সি যদি এসে যায় তাহলে 9 মাস তো পিরিয়ড হয় না, হ্যাঁ। সেই জন্য ওই সময় বাড়ার চান্সটা কমে যায়, আচ্ছা। কিন্তু সারে না, আচ্ছা। থেকে যায়। আচ্ছা। আবার পিরিয়ড শুরু হলে আবার তখন বাড়বে আর কি। হুম। প্রবলেম যেটা হয় চকলেট সিস্টের, ফার্টিলিটি প্রবলেম হতে পারে, মানে ইনফার্টিলিটি হওয়ার সম্ভাবনা প্রচুর। 30 to 40% চেষ্টা করলেও তখন প্রেগন্যান্সি আসে না স্বাভাবিকভাবে ও, চেষ্টা করলে। মানে ভেতরে ভেতরে জমে থাকছে। ভেতরে জমে থাকছে, ওই সিস্টের যে এগ রিলিজটা ঠিক করে হচ্ছে না, ডিম ফুটছে না আর কি। তো তখন সব অপারেশন করে ক্লিয়ার করতে হয়, কারণ ওষুধে চকলেট সিস্ট পুরো যায় না, মানে কিছুটা হয়তো শ্রিঙ্ক করলো, কিন্তু পুরো ট্রিটমেন্ট হয় না, আবার পিরিয়ড শুরু হলেই আবার শুরু হবে। হুম, সেই কারণে তখন অপারেশন, হুম, যে যাদের বাচ্চা আসছে না হুম। করতে হবে, ব্যথা হচ্ছে, তখন অপারেশন করে ঘাগুলো সব রিমুভ করে দেওয়া হয়, বের করে দেওয়া হয়, সিস্ট গুলো ছাড়িয়ে অ্যাবনর্মাল এরিয়া গুলো বাদ দিয়ে দিল আর নর্মাল এরিয়াটা রেখে দিল, তখন আবার ফার্টিলিটি ইমপ্রুভ করে। ও, আচ্ছা। তো এটা ধরো আমি ওই পিউবার্টি থেকে একটু ইয়ে 30s অব্দি কথা বললাম। হুম। এবার 30-এর পরে যাদের ধরো বাচ্চা হয়ে গেছে, তার সিজারিয়ান হোক বা নর্মাল হোক যাই হোক, তো তাদের কিছু কিছু প্রবলেমস হয়, সে যেগুলো তোমার কাছে আসে সেগুলো কি ধরনের? একই প্রবলেম মেয়েদের, এই হেভি পিরিয়ড, ইরেগুলার পিরিয়ড, যে শুরু হলো শেষই হচ্ছে না, বন্ধ হতে চাইছে না, বা ব্যথা হচ্ছে, হেভি হচ্ছে, মেন এই এই তিনটেই। তিনটে। তাছাড়া তো ইনফার্টিলিটির সমস্যা আছে, যারা বাচ্চা হতে পারছে না, বা কিছু রেয়ার ডিসঅর্ডার্স আছে, বাট মেইনলি এইগুলোই, হুম। এবং সেগুলো সব বয়সেই হতে পারে। আচ্ছা, আজকাল বলে যে আজকাল একটা লাইফস্টাইল ডিজিজ হয়েছে বাচ্চাদের, মানে আমি টিনেজারদের বলছি, যেটা হচ্ছে যে তোমার আম, আহ, ওই সিস্ট যেটা বলছে, সিস্ট হচ্ছে, এবং সেটা ডাক্তাররা বলছে লাইফস্টাইল ডিজিজ, হাঁটা চলা করে না, সারাক্ষণ বসে থাকে, সেই জন্য সিস্ট হচ্ছে। এটা কি সত্যি? এইটা মানে ইটস অ্যাকচুয়ালি নট আ সিস্ট। এই আচ্ছা। যে আপনি বলছেন যেটাকে আগে বলা হতো পলিসিস্টিক ওভারি, হুম, কিন্তু ওটা অ্যাকচুয়ালি সিস্টের প্রবলেম নয়, ওটা একটা হরমোন ইমব্যালেন্স হয়। হুম, সেই হরমোনের ইমব্যালেন্সের জন্য পিরিয়ড ইরেগুলার হয়, মানে 1 মাস হলো তো 2 মাস হলো না, 1 মাস হলো 3 মাস হলো না, ওজন বেড়ে যাচ্ছে, মুখে পিম্পলস হচ্ছে, হেয়ার গ্রোথ, ফেশিয়াল হেয়ার হয়, এগুলো সবই একটু মেল হরমোন ফিমেল হরমোনের ইমব্যালেন্স হয় হুম, হুম, শরীরে, হুম, তার জন্য এই প্রবলেম গুলো হয়। এটার একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, মানে ফ্যামিলিতে হয়তো হুম, মার আছে বা বোনের আছে, তাদের আরো সম্ভাবনা বেশি। সো হুম, একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, এবং বাকিটা হচ্ছে লাইফস্টাইল, মানে কতটা আমি এক্সারসাইজ করছি, কি খাচ্ছি, তার উপর কতটা ওজন বাড়ছে। কারণ এটা যদি ওজন কম থাকে তাহলে সে কোনো ক্ষতি করে না, মাসিক টাইমে টাইমে হয়, হুম, এইসব এক্সট্রা ফেশিয়াল হেয়ার গুলো হয় না। আর যে মুহূর্তে ওজন বেড়ে গেল
তখন কিন্তু পিরিয়ডটা ইরেগুলার হতে শুরু করে। ও তো সেই জন্য বলা হয় ওজন কমাও, হাঁটো, এক্সারসাইজ করো, হেলদি ফুড খাও, জাঙ্ক ফুড খেও না, এমটি ক্যালোরিজ না খাওয়া, হুম যাতে ওজন না বাড়ে এবং পিরিয়ডটা রেগুলার হয়ে যায়। ও তার থেকেও বাচ্চা আসতে প্রবলেম হতে পারে। হ্যাঁ কিন্তু আগে যেটা ভাবছো এটা সিস্ট, এটার নামও কিন্তু এখন অল ওভার দ্য ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা কারণ সিস্ট আর পলিসিস্টিক ওভারি এক নয়। হুম যেরকম আম আর আমরা এক হ্যাঁ নয়, শুনতে এক কিন্তু জিনিসটা একেবারেই হ্যাঁ আলাদা। হ্যাঁ হ্যাঁ সো ওটার নাম এখন পলি এন্ডোক্রিন মেটাবলিক ওভেরিয়ান সিনড্রোম বলা হয়েছে। আচ্ছা মানে আম, প্রধানত এটা হরমোন ইমব্যালেন্স হচ্ছে, তার সঙ্গে ওভারির যুক্ত আছে আর কি, হুম ওটাও হুম একটা। তাছাড়া তাদের ডায়াবেটিস তাড়াতাড়ি হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়, হাই ব্লাড প্রেশার তাড়াতাড়ি হয়, অনেক রকম সিস্টেমকে এফেক্ট গন্ডগোল করে। করে দেয়, গন্ডগোল করে দেয়। আচ্ছা, এটা তো এক ধরনের হলো। এবারে এই এই তো মেনলি এই জিনিসটা হলো, আমরা বলছি যে 30-এর মধ্যে মেনলি এই প্রবলেমগুলো আসে। এর থেকে জটিল কোনো প্রবলেম আসে যেটা তুমি বলতে চাও? জটিল প্রবলেম তো অবভিয়াসলি একটাই, ক্যান্সার। সকলেই ভয় পায় হ্যাঁ, ওটা নিয়ে। ওটা তো মেন। সেটা সেটা ওভারিতে সিস্টের মধ্যে ক্যান্সার হতে পারে, জরায়ুর লাইনিং এ ক্যান্সার হতে পারে, জরায়ুর মুখে সার্ভাইকাল ক্যান্সার হতে এইটা পারে। খুব কমন না জরায়ু মুখের ক্যান্সারটা? হ্যাঁ, সেটা কি বোধহয় এইবারে বয়সে বেশি হয় নাকি? সেইটা হলো একটা ইনফেকশন হয় অল্প বয়সে, যখন মেলামেশা করা হয়, ফার্স্ট সেক্সুয়াল অ্যাক্টিভিটি যখন শুরু হলো, বিভিন্ন যত বেশি আর্লি এজে সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হবে বা বেশি পার্টনার থাকবে, হুম যত বিভিন্ন পার্টনার্স থাকবে, তত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে একটা ভাইরাস আছে, সেইটা দিয়ে ইনফেকশন হয়, হুম, সেক্সুয়ালি ট্রান্সমিটেড। হ্যাঁ সেটা তো বলেই, হ্যাঁ। হ্যাঁ। তো এই ইনফেকশনটা শরীর বেশিরভাগ ক্ষেত্রেই নির্মূল করে দিতে পারে। 90% অফ কেসেসে বডিজ ইমিউনিটি ইজ এনাফ, ওটা হুম, নির্মূল করে দেবে। 10%-এ বডি সেটা ম্যানেজ করতে পারে পারে না, না। তখন সেটা থেকে যায় শরীরে, এবং 10 বছর, 15 বছর, 20 বছর পরে ওটা জরায়ুর মুখে প্রি ক্যান্সারাস চেঞ্জেস করে, এবং তারও পরে গিয়ে ওটা এই যে ক্যান্সারে পরিণত পরিণত, হয়। তুমি আমাকে বলো প্রি ক্যান্সারাস চেঞ্জেস তুমি যেটা বললে, সেটা বুঝবে কি করে মানুষ? বোঝা যায় না, হ্যাঁ, সেটাই তো প্রবলেম। সেটা সারা পৃথিবীব্যাপী প্রবলেম। সারা পৃথিবীব্যাপী প্রবলেম, তবে সারা পৃথিবীতে কমে গেছে তার ইনসিডেন্স, ও, বিকজ ওখানে একটা সিস্টেম আছে দুটো জিনিসের। একটা হচ্ছে প্রি ক্যান্সারাস চেঞ্জ ডিটেকশনের জন্য প্যাপ স্মিয়ার করা হয়, প্যাপস্মিয়ার, এবং কারেক্ট। প্রত্যেক 3 থেকে 5 5 বছর বছর একবার করে প্যাপ স্মিয়ার করলে প্রি ক্যান্সারাস চেঞ্জেস গুলো ধরা ধরা পড়ে, কারণ পড়ে? এর কোনো সিমটম হয় না, না, যে ডিসচার্জ হচ্ছে বা ব্যথা করছে বা ব্লিডিং হচ্ছে, কিচ্ছু কোনোই হচ্ছে না। বোঝা যায় না। সেই জন্যই রুটিনলি সব মহিলাদের 25 বছর থেকে 65 বছর পর্যন্ত 3 থেকে 5 বছর ছাড়া ছাড়া একবার করে পুরো এই টেস্টটা প্যাপস্মিয়ার করা করা উচিত। উচিত, হ্যাঁ আর যে একদমই তাই। কোনোদিনই করেনি তার অন্তত একবার 35 বছর বয়সে, একবার 40 বছর বয়সে করে নেওয়া করতে তো উচিত। উচিতই, যাতে এই যে প্রি ক্যান্সারাস স্টেজ, যখন ক্যান্সার হয়নি কিন্তু এটা ট্রিটেবল, হুম, ওইটা ধরা আটকে পড়ে, করা যায়। চিকিৎসা করে দেওয়া হয় যাতে ক্যান্সারে পরিণত না হয়। এটা বিদেশে রেগুলারলি গভর্নমেন্ট থেকে চিঠি করা দিয়ে হয়। দিয়ে করায়। এইটা একটা কারণ। আর সেকেন্ড হচ্ছে ভ্যাকসিনেশন। সেটা এতদিন আমাদের দেশে ছিল না, এখন বেশ 3-4 বছর হলে এসে গেছে। অল্প বয়সেই ফার্স্ট সেক্সুয়াল অ্যাক্টিভিটির আগে, মানে মেলামেশা শুরু হওয়ার আগে, 12, 13, 14 বছর বয়সে যদি এই ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হয়, তাহলে পরবর্তীকালে এই ইনফেকশনও হয় না, ক্যান্সারও এটা তো হওয়ার চান্স এটা অনেক তো কমে যায়। অসাধারণ। এবং পৃথিবীতে ওটা 70-90% কমে গেছে গুড। সার্ভাইকাল ক্যান্সার, এবং বাহ, আমাদের দেশেও এখন ভ্যাকসিনেশন শুরু করছে গভর্নমেন্ট এই তো মেয়েদের শুনলাম, জন্য। হ্যাঁ সেটা হ্যাঁ আপনারা খবরের কাগজে হয়তো পড়ে থাকবেন, মানে সব মেয়েদের এটা নিয়ে নেওয়া উচিত হ্যাঁ। অল্প বয়সে, কারণ একবার ইনফেকশন ঢুকে গেলে তখন ভ্যাকসিনটা সেটাকে, কিন্তু হ্যাঁ। এটা ট্রিট করে না, এটা আচ্ছা, প্রিভেন্ট করে। তার মানে মেলামেশা মানে শারীরিক সঙ্গমের আগে এটা নিয়ে আগে। নিতে হবে, তাই তো? আচ্ছা, আমাদের দেশে যেমন এই ক্ষেত্রে এটা খুবই ওপেনলি বলছি, আমাদের দেশে যেমন লোকে মনে করে, এখন অবশ্য সেই ট্যাবুটা কেটে গেছে যে বিয়ের আগে বিয়ের পরেই শারীরিক মিলন হয়। তা তো এখন তো যে যে জিনিসটা পুরাতন ছিল, মানে আমাদের সময় ছিল, এখন তো সেটা ট্যাবুটা কেটে গেছে। ফলে এই যে মেয়েরা, মানে তাদেরকে একটা কম্পালসারি হিসেবে 12 বছরে বা 13 বছরে নিয়ে নেওয়া উচিত।
হ্যাঁ, 14 বছরের মধ্যে নিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। এটা লাইসেন্স আছে, যেটা একদম লেটেস্ট ভ্যাকসিন 9 বছর থেকে 26 বছর পর্যন্ত, হ্যাঁ। এটা লাইসেন্স আছে। মানে আচ্ছা। এই বয়সের মধ্যেই নিতে পারে, কারণ হ্যাঁ। আমাদের দেশে তো খুব আর্লি যে না একেবারে না শুরু হলো তা তো হয় না, না না, অনেকেই ধরুন অনেকেই, হ্যাঁ। ওই এজ গ্রুপটায় 17, 18, 19, 20, 26 পর্যন্ত নিয়ে নিল। আর একটু বয়স্ক যারা 45 ইয়ার্স অফ এজ পর্যন্ত আরেকটা ভ্যাকসিন আছে, আর একটু পুরনো ভ্যাকসিন, ওই 45 ইয়ার্স পর্যন্ত ওরা যারা নিতে চায় নিতে নিতে পারে, পারে। হ্যাঁ। কিন্তু তাদের অত লাভ হয় না যতটা হ্যাঁ। বাচ্চাদের হয়, কারণ ইনফেকশন ঢুকে গেলে এটা আচ্ছা ট্রিট আচ্ছা। করে না। আর 45-এর পরে তো কিছু কোনো না, কোনো কিছু তারপরে কাজই ওই করে। প্যাপসমিয়ার প্যাপসমিয়ার প্যাপস্মিয়ারটা করলে করে যেতে হবে। আগেই ধরা পড়বে এবং ক্যান্সার হবে না তখন ওটা চিকিৎসা করে ফেললে। হুম। আচ্ছা, এটা তো ধরো তুমি একটা খুব এই প্যাপস্মিয়ার বললে বা এই ভ্যাকসিন বললে, এটা একটা তো খুব ভালো মানে হলো। এবার ধরো এই ম্যামোগ্রাফিটাও কি রেগুলারলি করা উচিত? হ্যাঁ, ম্যামোগ্রাফিটা 45, 50 এরকম এজ থেকে রেগুলারলি করা উচিত। দু রেগুলার মানে? বছরে মানে বছরে একবার বা 2 বছরে, 2 বছরে একবার করলেই এনাফ। না, হ্যাঁ। তবে আমেরিকায় যেরকম প্রত্যেক বছরই করায়। হ্যাঁ, কিন্তু রেটটা যায় পিক সেটা আপ খারাপ রেট না? ইজ এনাফ, পিক আপ রেট 2 বছরে একবার করলেই এনাফ, যদি না কিছু সেলফ এক্সামিনেশনে কোনো লাম্প টাম্প কিছু পাওয়া যায়। সুতরাং সবারই, সব শুধুই কি লাম্প, মহিলাদের। নাকি কোনো ইনফেকশন, কোনো ঘা না, বাইরে, সো বাইরে স্কিনের ওপর ঘা বা এই ধর? স্কিনের ঘাগুলো ইউজুয়ালি অত প্রবলেম হয় না, কিন্তু যদি লাম্প হয়, স্পেশালি যদি সেটা পেনলেস হয়, হ্যাঁ। ব্যথা নেই, লাম্প শক্ত মতন বা কোনো ডিসচার্জ বেরোচ্ছে হুম। আম, নিপল একদিক থেকে, দিয়ে, হ্যাঁ। একদিক দিয়ে মোস্টলি, দুদিক দিয়ে ইউজুয়ালি হরমোন ইমব্যালেন্সের জন্য হয়, একদিক দিয়ে, এগুলোই মেইনলি সিগনিফাই করতে পারে। তো হাতে প্রত্যেক মাসে হোক, 2 মাস ছাড়া হোক, রেগুলারলি সকলের এক্সামিনেশন করা উচিত নিজের। এবং এক্সামিন করার অনেক সময় আমাদের পেশেন্টরা এসে বলে যে আমি একটা চাকা পেয়েছি। আমি বললাম কি করে বুঝলেন? বলে এই তো এইভাবে ধরলাম, আহ, দেখে মনে হচ্ছে চাকা। কিন্তু এইভাবে ধরলে ব্রেস্ট টিস্যুটাই উঠে আসছে, গ্ল্যান্ড গুলো, ওটা চাকা নয়। সবসময় এই প্যাড অফ ফিঙ্গার্স, এই জায়গাটা দিয়ে চেপে ও। চেপে, মানে 4টে ভাগ যদি আমরা ইমাজিন করে নিই, তাহলে প্রত্যেকটা ভাগ এক্সামিন করতে হবে গোল করে। সো প্রত্যেকটা কোয়াড্রান্ট বলা হয় ওটা, এক্সামিন করে গোল 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 করে দেখে নেওয়া উচিত। আমি একটা শুনেছিলাম এই পাম দিয়ে নাকি করতে হয়। পাম দিয়ে তো অত বোঝা যায় না, এই প্যাড এটা অফ, প্যাড মানে অফটা পুরো এরকম ফ্ল্যাট করেই করতে হবে, কিন্তু আচ্ছা। মেইন ফিলিং নার্ভস আমাদের হ্যাঁ। ফিঙ্গার টিপে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই ওখানেই, মানে এই ফ্ল্যাট ভাবে ধরতে হবে, এরম ভাবে নয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। যদি কোনো লাম্প পাওয়া যায়, সঙ্গে সঙ্গে ম্যামোগ্রাম আর আল্ট্রাসাউন্ড করে একটা বায়োপসি নিতে হবে ভেতর থেকে। হুম হুম হুম। তো এটা তো হয়ে গেল বেসিক একটা, আমরা জানলাম। এরপরে আসছি আমার যাদের মেনোপজ হয়ে গেছে, সেটাও তো একটা পর্যায়ে, যাদের হয়ে যাচ্ছে মেনোপজ হয়ে গেল। এবার প্রি মেনোপজ, পোস্ট, এই দুটো দিকই যদি বলো, কারণ আমি একটা জিনিস শুনেছিলাম, মেনোপজ মানে হচ্ছে একটা সেই কুশন, যেটা সরিয়ে নেওয়া হলে ওই খড়খড়ে হয়ে গেল জীবনটা, এইটা। তো সেটা তুমি যদি একটু এক্সপ্লেন করো, কি করে তারা সামলাবে, বা কোনো হরমোন ট্রিটমেন্ট কখন দরকার কখন নয়, সেটা যদি বলো। হুম। তো পেরিমেনোপজ বলা হয়। মেনোপজ কখন আমরা বলি? 1 বছর পিরিয়ড হয়নি, হুম তখনই আমরা বলতে পারি মেনোপজ। হুম। কারণ অনেকের কিছুদিন ব্লিডিং হলো, মানে 2 মাস হলো, আবার 2 মাস হলো না, আবার কিছুদিন হলো, একটা পিরিয়ড মিস গেল, এরম হতে হতে বন্ধ হয়। সেটা কিন্তু নর্মাল, সুতরাং ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই যে আমার 2 মাস হলো না আবার হলো। মানে কিন্তু ওটা হতে যদি হতে 1 বছর টানা? টানা বন্ধ আছে, তারপরে আবার ব্লিডিং শুরু হলো, সেটা কিন্তু অ্যাবনর্মাল ব্লিডিং। আচ্ছা। তখন পরীক্ষা করে দেখতে হবে যে ভেতরে কোনো ক্যান্সার বা পলিপ বা কিছু আচ্ছা, ডিজিজ হয়েছে কিনা। আর প্রবলেম হচ্ছে যে শুরু হলো কিন্তু বন্ধই হচ্ছে না। হ্যাঁ। 5 দিন পরে তো বন্ধ হয়ে যাওয়ার কথা, 10 দিন 15 দিন করে ব্লিডিং হয়ে যাচ্ছে, তখনও আসলে প্রবলেম হচ্ছে। যেগুলো মোর সিরিয়াস ডিজিজেস, স্পেশালি ক্যান্সার, এগুলো কিন্তু এই এজ গ্রুপটাতেই হয়। হ্যাঁ। মানে পেরিমেনোপজ এন্ড পোস্ট মেনোপজ এই সময়তেই হয়। হুম সুতরাং এই সময় যদি কোনো ইরেগুলার ব্লিডিং হয়, যে হুম হয় শুরু হলো শেষই হচ্ছে না, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে হেভি ব্লিডিং, তখন টেস্ট করানো উচিত। হুম টেস্ট হলো আল্ট্রাসাউন্ড, দরকার হলে একটা ভেতর থেকে বায়োপসি করলে বোঝা যাবে যে হুম। হরমোন ইমব্যালেন্স না কোনো খারাপ কোনো ডিজিজ। হচ্ছে। আচ্ছা, এবার একটা কথা বলি, এই যে হিস্টেরেক্টমি,
হ্যাঁ, এটা অনেক সময় ক্যান্সার না হলেও করে দেয়া হয়, কারণ প্রচন্ড হঠাৎ ব্লিডিং শুরু হয়ে গেছে সেই কারণে। তো সেটা মানে কতটা লোকে বুঝবে, মানে শুধু কি ওই ধরো ধরো মেনোপজ হয়ে গেছে তারপর হঠাৎ ব্লিডিং শুরু হয়ে গেল তখনই হিস্টেরেক্টমিটা করে? না, হিস্টেরেক্টমি হলো প্রথম যে কোনো প্রবলেমের হরমোন থেরাপি বা মেডিসিন দিয়ে চেষ্টা করা হয়। হুম। কিছু কয়েল টয়েল আছে, তার মধ্যেও মেডিসিন দেওয়া থাকে, জরায়ুর ভেতরে বসিয়ে দেওয়া যায় যদি নর্মাল সাইজ ইউট্রাস হয়। আচ্ছা। সেগুলো ব্লিডিংটাকে কম রাখে। কিন্তু যখন ওষুধে ধরে না বা অ্যানিমিয়া হয়ে যাচ্ছে বা ভেতরে দেখা যাচ্ছে বিরাট বড় ফাইব্রয়েড আছে বা কোনো প্রি ক্যান্সারাস চেঞ্জেস আছে, সেই ক্ষেত্রে হিস্টেরেক্টমি করা হয়। আগে হিস্টেরেক্টমি করা হতো, লম্বা পেট কেটে ওখান দিয়ে ইউট্রাস হুম। সিজারের মতন বের করা হতো বা লম্বা লম্বি কাটা হতো, সেটা আরো কষ্ট, বেশি টাইম লাগতো ঠিক হতে। কিন্তু এখন অনেক সময়, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ল্যাপ্রোস্কোপি বা রোবটিক সার্জারি করা হয়। তাই? যেরকম রোবটিক সার্জারি করার অ্যাডভান্টেজ কি, আমাদের 3D ইমেজ পাওয়া যায়, মানে একদম ডেপথ পারসেপশনও বোঝা যায়, খুব ভালোভাবে দেখা যায় এবং খুব সুষ্ঠুভাবে ওটা কি অপারেশন করা ভ্যাজাইনা যায়। দিয়ে অপারেশন হয়? না, পেটের মধ্যে দিয়ে ছোট ছোট ওই ফুটো যেমন করে আমাদের গল ক্যামেরা ব্লাডার, দিয়ে, ক্যামেরা দিয়ে, হ্যাঁ আচ্ছা। ক্যামেরা ভেতরে দিয়ে স্ক্রিনে আমরা টিভিতে দেখার মতন দেখে, হুম। সরি, তখন আমরা অপারেশন করে দিই আর কি। হুম। ক্যামেরায় দেখে অপারেশন করা হয় এবং তাতে ব্যথা একেবারে প্রায় না হওয়ার মতোই, খুব তাড়াতাড়ি পেশেন্ট ভালো হয়ে যায় এবং ক্যান গো ব্যাক টু নর্মাল লাইফ অ্যাক্টিভিটি, কাজকর্ম, স্কুল হুম। কলেজ একদম তাড়াতাড়ি চলে যেতে পারে উইথ রোবটিক সার্জারি। আর যেহেতু কোনো বড় ইনসিশন হচ্ছে না, ইনফেকশন, তারপর হার্নিয়ার চান্স এগুলো অনেক কমে কম, যায়। ব্লাড লস অনেক কম। হ্যাঁ। আমি তো সেদিনই একটা অপারেশন করলাম, প্রায় 6 মাস প্রেগন্যান্ট সাইজ ইউট্রাস, এত ও বড় বাবা। ইউট্রাস, সেটাকে ছোট ছোট করে কেটে 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 বের করতে হলো রোবটিক সার্জারি দিয়ে। হ্যাঁ। কিন্তু কোনো রক্তই লাগেনি, মানে 10.9 থেকে 10.5, একেবারেই কম হ্যাঁ। রক্ত লস হয়েছে, ব্লাড দেওয়ারও দরকার হয়নি। বাহ। সো খুব তাড়াতাড়ি এখন ভালো, বেটার হয়ে যেতে বেটার হয়ে পারে। গেছে। চিকিৎসা ব্যবস্থা তো ভালো হচ্ছেই হুম। আস্তে আস্তে। আচ্ছা, এবার একটা কথা জিজ্ঞেস করি। এই যে মানুষের ধরো মেনোপজের পরেও তো মানুষের একটা শারীরিক চাহিদা থাকে এবং নানা মানে পুরুষ সঙ্গ ইত্যাদি। তো সেক্ষেত্রে লোকে মনে করে মেনোপজ হয়ে গেল মানে তাদের মানে জীবনে ওই পুরুষ সঙ্গী এবং মিলন এগুলো মানে সঙ্গম এগুলো আর কিছু বোধহয় করা যায় না। সেই মিথটা তুমি যদি একটু না, বলো। সেটা তো একদমই ঠিক নয়। হ্যাঁ। কারণ যতদিন, there's no age limit to um, libido and হ্যাঁ। having a good sexual life. There is no age limit. হুম। এবারে কিছু কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে মেনোপজের ওপর, যে ভেতরটা অনেকটা ড্রাই হয়ে যায়, যেহেতু হরমোন থাকছে না, সিক্রিশন গুলো হয় না, সেই জন্য ড্রাই হয়ে যায়। তো সেটার চিকিৎসা আছে, কিছু হরমোনের ক্রিম পাওয়া যায়, ওটা রেগুলার ইউজ করা যায়, বা ট্যাবলেট আছে যাদের আরেকটা প্রবলেম যেটা হয়, গরম লাগা, ঘাম হওয়া, হ্যাঁ। হ্যাঁ, হট ফ্ল্যাশ। কনসেন্ট্রেশন হ্যাঁ। হচ্ছে না, রাতে ঘুম হচ্ছে না, মাসল এক, হুম। জয়েন্ট পেন এইসব হচ্ছে, এগুলো মেনোপজের সময় বেশি হয়। এবং ট্যাবলেট আছে যেটাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বলা হয়। কিন্তু ওটা করলে নাকি ভীষণ ক্যান্সার হয় না, শুনেছি। সেইগুলো মানে আগে ভাবতো, ও। বাট অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট ট্রু। হ্যাঁ, সব কিছুরই একটা সেফ লিমিট আছে, অ্যান্ড হরমোনের সেফ লিমিট ইজ 4 to 5 years, খুব ইজিলি ইউজ করা যায় উইদাউট এনি ইনক্রিজ রিস্ক অফ ক্যান্সার। আচ্ছা। আগে ওরা যেটা করতো, মানে থামতো না আর কি, 60 বছর 65 বছরে হয়তো শুরু করলো, করে 80 বছর 85 বছর পর্যন্ত খেয়ে ও। যাচ্ছে। এবারে ওই সময়টা তো এমনিতেই হরমোন হ্যাঁ। থাকার হ্যাঁ। কথা না, সেকেন্ডলি ওই সময় ক্যান্সারের রিস্ক হয়, হ্যাঁ। সুতরাং এক্সট্রা হরমোনের জন্য ওই বয়সে ক্যান্সারটা অনেক তা বেশি বেশি হতো। হতো, এবং হ্যাঁ। যেই স্টাডিটার থেকে এই প্রবলেমটা নোটেড হয়েছিল, এগুলো সবই দেখা গেছে ওই 60+ উইমেনদের। সেই ও। জন্য এখন বলা হয় উইন্ডো অফ অপরচুনিটি, হুম। মানে 50 থেকে 60 বছরের মধ্যে আমরা এইচআরটি দিই, তারপরে নয়। তারপরে নয়। আচ্ছা, আর এবং দরকারও নেই তো, হ্যাঁ। দরকার নেই। আর তারও কিছু কিছু, সবাই তো সবকিছু ওষুধ সুটেবল হয় না, সেগুলো ডাক্তাররা দেখে বলে দেবে। কিন্তু তাতে অনেক অ্যাডভান্টেজ আছে, এই সমস্যাগুলোর সমাধান হয়। সেকেন্ড হচ্ছে ফ্র্যাকচার রিস্ক কমে যায়, যে বয়সকালে পড়ে গেলেই হ্যাঁ। 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 ফ্র্যাকচার হ্যাঁ। হয়ে হ্যাঁ। যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগিনিং অফ দি এন্ড। হ্যাঁ। হ্যাঁ। ফিমার নেক ফ্র্যাকচার হয়ে গেলে হ্যাঁ। হ্যাঁ। পায়ের,
এইগুলো কিন্তু ইনসিডেন্স অনেক কমে যায়, কারণ হার্টটা একদম শক্ত থাকে তার মানে হরমোনের তুমি জন্য। বলছো যে এই হরমোনাল ট্রিটমেন্ট করলে যে আগের যে ধারণা ছিল যে ওটা ক্যান্সারে চলে যেতে পারে, সেটা নয়, 50 থেকে 60-এর মধ্যে মেনোপজ যাদের হয়ে গেছে তাদের একটা হরমোন ট্রিটমেন্ট করা যায়। করা যায়, হ্যাঁ। হ্যাঁ, এই হরমোন ট্রিটমেন্ট করলে এর সুবিধেগুলো কি কি পাচ্ছি আমরা তাহলে? এই যে বললাম, গরম লাগা, ঘাম হওয়া, এইগুলো মানে এই যে মেনোপজ, কনসেন্ট্রেশন, ড্রাইনেস, ওগুলো থেকে। এগুলো কমবে, ফ্র্যাকচারের রিস্ক কমবে। হুম। তাই জন্য ভবিষ্যৎকালে পড়ে গেলে হাড় ভেঙে মানে গেল, ওইসব অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস প্রিভেন্ট করে। আচ্ছা। একদম অস্টিওপোরোসিস প্রিভেন্ট করে। আর দেখা গেছে অল কজ মর্টালিটি, হুম। মানে যারা খাচ্ছে আর যারা খাচ্ছে না, তাদের মধ্যে যারা খাচ্ছে তাদের লনজিভিটি বেড়ে যায়, বাহ। একটু একটু বেড়ে বেড়ে যায় যায়। কম্পেয়ার টু যারা খাচ্ছে না। সো অল আচ্ছা। কজ মর্টালিটি কমে যায়, বাহ। মেইনলি বিকজ অফ ফ্র্যাকচার রিস্ক রিডাকশন। আচ্ছা, এবার একটা কথা বলছি যে মহিলাদের সঙ্গে তো তাদের হাজবেন্ড বা তাদের পার্টনার যাই হোক, তারাও তো যায় তাদের নানা রকম সমস্যা নিয়ে, নিজস্ব কনজুগাল লাইফের সমস্যা নিয়ে। এইবার আমার প্রশ্ন, দর্শকদেরও নিশ্চয়ই প্রশ্ন, এই একটা বলে যে সেক্সোলজিস্ট, এরম সত্যি কি ডাক্তারিতে কিছু আছে? সেক্সোলজিস্ট বলে as such কিছু নেই, তবে যারা অ্যান্ড্রোলজিস্ট, যে মেল হরমোন নিয়ে যারা কাজ করে, বা ফার্টিলিটি ছেলেদের, অ্যান্ড্রোলজিস্ট বলে আছে, বা ইউরোলজিস্ট আছে। আর যাদের ইউরোলজি মানে যারা ইউরিনারি ট্র্যাক্ট হ্যাঁ, হ্যাঁ। ছেলেদের দেখে, তারাও কিছু কিছু এটা করে। আর যাদের ইনফেকশন হয় ছেলেদের, স্পেশালি যদি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হয়, তাহলে স্কিনের ডাক্তার যারা ডার্মাটোলজিস্ট, হুম। তারাও ভেনারেল ডিজিজেস চিকিৎসা করেন। হ্যাঁ, কারণ এটা খুব জানার দরকার এটা। যে কার কাছে যাব। কার কাছে যাব, হ্যাঁ, এইটা। আর তাহলে আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, এই যে ইদানিং কালে শুনছি যে ভ্যাজাইনাল নানা রকম অপারেশন হয় যেগুলো কসমেটিক ধরনের, সেগুলো কি? সেগুলো এখন আসছে খুব বড়ভাবে, অ্যাস্থেটিক গাইনোকোলজি বলা হয়। হ্যাঁ। সেগুলো কোনো চিকিৎসা সাচ পার্ট নয়, নয়, হ্যাঁ। মানে কোনো ডিজিজ হলো সেটাকে সারিয়ে দিলাম সেরকম নয়। যেরকম লোকে মানে আরো সুন্দর হওয়ার জন্য নাকের চাইছে নাকটাকে একটু লম্বা শার্প করে করবো, দিক, বা বোটক্স করছে। বোটক্স করে স্কিনটাকে ভালো, ওই ধরনেরই ভ্যাজাইনায়ও হয়, ভ্যাজাইনাল টাইটনিং হয়, লেজার থেরাপি ও, ইত্যাদি। মানে এইগুলো সব, কসমেটিক। হ্যাঁ, কসমেটিকই মেইনলি। কিছু কিছু পেলভিক ফ্লোর ট্রিটমেন্ট আছে, যাদের ইউরিনারি মানে ইনকন্টিনেন্স আছে, সেগুলো অ্যাজ অ্যান অ্যাডজাংক্ট ওইরকম লেজার থেরাপি ভেতরে বা এক্সারসাইজ থেরাপি ওইগুলো ইউজ করা হয়, বাট ইটস লার্জলি অ্যাস্থেটিক গাইনোকোলজি। আচ্ছা, এটা কি এখন খুব বেড়ে গেছে? আসছে, মানে এটা সব পশ্চিম থেকেই আসছে আর কি, নাকি বিদেশ থেকে? বিদেশ থেকে দেশে বিদেশে সব জায়গায়। এখন তো ইন্টারনেটের জন্য ওরকম কোনো দেশ বিদেশ বিদেশ বলে কিছু, কোনো হ্যাঁ। প্রভেদ নেই। সুতরাং সবাই সব দেখছে, সবাই সব চাইছে করতে, এবং অ্যাওয়ারনেসও বেড়েছে, দ্যাটস এ গুড থিং। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তার সঙ্গে অনেক মিসইনফরমেশনও হ্যাঁ, আসছে। হ্যাঁ, তো হ্যাঁ। এমন না যে সকলেরই কসমেটিক্স, মানে এটা আমার তো মনে হয় এটার খারাপও আছে, কারণ এইসব দেখে লোকের সেলফ কনফিডেন্স কমে যায়, বডি ইমেজ উম, সম্বন্ধে একটা কমপ্লেক্স হয়, যেগুলো একেবারেই নর্মাল, কিছুই হয়তো দরকার নেই। সে তখন ভাবছে বাবা ওর এরকম, তাহলে আমার এরকম না, আমার হয়তো হ্যাঁ, কিছু হ্যাঁ, প্রবলেম হ্যাঁ, হবে হ্যাঁ। সেক্সুয়াল লাইফে, বা কেউ পছন্দ করবে না। সেই প্রেসারে পড়ে সে হয়তো অনেক রকম খরচা করে ফেলছে, যেটা কোনো মানেই হয় না। দরকার হয়তো হয় না অনেক হ্যাঁ, সময়। হ্যাঁ, হ্যাঁ। সুতরাং বুঝে, ইউ হ্যাভ টু সি এভরিথিং, নো অ্যাবাউট এভরিথিং, বাট জাজ whether it's required or not না, before you. ওয়েদার ইজ রিকোয়ার্ড মানে এটা তো তোমার ডাক্তাররাই বলে দেবে যে রিকোয়ার্ড, হ্যাঁ, যখন ডাক্তাররা বলে দেবে না, বিকজ কসমেটিক বা এটা কি অ্যাস্থেটিক ইজ তোমাদের নট, পার্ট? এটা ওটা কিছু গাইনোকোলজিস্ট, কিছু ডার্মাটোলজিস্ট, সবাই এগুলো নিয়ে যারা কাজ করছে করছে, কিন্তু এগুলো কোনোটাই ডিজিজ নয়। না, ডিজিজ মানে তো না, কোনো, এটা এটা তো হ্যাঁ, সুতরাং কারোর বিউটিফিকেশন অফ। দরকার নেই, হ্যাঁ, দরকার নেই, আমার ইচ্ছা হচ্ছে আমি করছি, সেটা অনেকে করতে হ্যাঁ, পারে হ্যাঁ, যারা হ্যাঁ। চাইছে। না, কিন্তু তুমি বললে কিছু কিছু ক্ষেত্রে ওটা দরকার যেখানে কিছু পেইনফুল। খুব, হ্যাঁ, আচ্ছা, যাদের ধরো। ইউরিনারি লিকেজ যাদের হচ্ছে, কিছু কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ ওইগুলোতে হেল্প করে, হ্যাঁ। বাট আদারওয়াইজ ইটস লার্জলি কসমেটিক। হুম, হুম। আর একটা কথা হচ্ছে যে পেইনফুল ইন্টারকোর্স, এইটা কি করে সামলাবে? পেইনফুল ইন্টারকোর্স দু রকম হতে পারে, একটা হচ্ছে সুপারফিশিয়াল, একটা ডিপ। মানে
পেনেট্রেশনের বিগিনিং এ ব্যথা হচ্ছে কিনা বাইরেতে ঢোকার সময়, বা পেটে ব্যথা হচ্ছে কিনা ভেতরে যাবার পরে। পরে। তো দুটোর কারণ আলাদা। একটা হচ্ছে মাসলটা স্প্যাজম হয়ে থাকে, ওটাকে ভ্যাজিনিসমাস বলা হয়। হুম, সেটা ইউজুয়ালি অ্যাংজাইটি, বডি তাই? ইমেজ, মেন্টাল প্রবলেম, বা আমাদের সোসাইটি তো খুব কনজারভেটিভ সোসাইটি ছিল, সুতরাং সেক্স ওয়াজ এ ট্যাবু। হুম। ইটস নট আ গুড থিং। এইভাবেই অনেকে বড় হয়েছে, সেই জন্য। আর যাদের একটু বয়সে বিয়ে হলো বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হলো, ওই অ্যাংজাইটিটা প্রথম দিকে খুব থাকে হুম, থাকে ইটস ভেরি হুম, কমন। সেই জন্য বিয়ের পরে পরে বা এই লাইফের শুরুতে শুরুতে অনেকেরই এটা হয়। আস্তে আস্তে রিল্যাক্সেশন, একটু ফিজিওথেরাপি, একটু সাইকোলজিস্ট দেখিয়ে হুম, অ্যাংজাইটি নিয়ে কথা বলে ওটা, আর কিছু লুব্রিক্যান্ট ইউজ হুম, করে ওটা ঠিক হয়ে যায়, ম্যাটার অফ টাইম। কিছু ওষুধ কারোর কারোর লাগে, হুম। লং টার্মও হয়তো লাগে কারো, যাদের খুব সিভিয়ার প্রবলেম থাকে। আর ডিপ ডিসপ্যারোনিয়া যেটা পেটে লাগছে, ওইটা এন্ডোমেট্রিওসিস এর কারণে হয় মেইনলি। হুম। যে ইনফেকশন হয়েছে, ভেতরে সব সেঁটে আছে, বা এন্ডোমেট্রিওসিস হয়েছে, সব সেঁটে সেটা গেছে, আছে। সেই জন্য ওখানে গিয়ে ওটা সিস্ট হয়ে ব্যথাটা আছে, হচ্ছে। ব্যথা লাগছে। সেগুলো তো সেই ডাক্তারের কাছে গিয়ে আল্ট্রাসাউন্ড করে ডায়াগনোসিস করে তার চিকিৎসা করতে হয়। আচ্ছা, মোটামুটি ধরো আমরা শেষের দিকেই চলে এসেছি, তাও দু একটা আরো ছোটখাটো প্রশ্ন করি। যেমন ধরো ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যখন হয়, তখন আবার এটাও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো, মানে ভ্যাজাইনাল ইনফেকশন হয়ে যাওয়া। না, দুটো অ্যাকচুয়ালি আলাদা আলাদা, জিনিস। হ্যাঁ, হ্যাঁ। ইউরিনারি ট্র্যাক্ট ইজ কোয়াইট একই জায়গায়, কিন্তু দুটো আলাদা আলাদা, ট্র্যাক্ট। একটা হ্যাঁ। হচ্ছে বাচ্চা হওয়ার রাস্তা, একটা ইউরিন করার সেটাই রাস্তা। বলছি। তো দুটো একদমই আলাদা, মানে এখান শুধু থেকে ওখানে কি এন্ট্রান্সটা কাছে। ট্রান্স এখান থেকে ইউজুয়ালি সেরকম হয় হয় না, না? দুটো আলাদা। তবে অনেক সময় যে ইকোলাই, যেটা ইউরিন ইনফেকশনের প্রধান কারণ, ইকোলাই, সেটা মানে রেকটামের কাছাকাছি থাকে, পটির ও, রাস্তায় এইসবেতে থাকে। আহা, সেই জন্য হাইজিন মেজার হচ্ছে পরিষ্কার করবার সময় নিজেকে সামনের থেকে পিছন দিকে হ্যাঁ, পরিষ্কার করা, হ্যাঁ। পেছন থেকে সামনে না। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমরা ইনফেকশন গুলো টেনে আনছি সামনে। হ্যাঁ, এবং যাদের বয়স হয়ে গেছে, ভ্যাজাইনাল থিনিং আছে, হ্যাঁ, হ্যাঁ। হরমোন, চামড়াটা খুব থিন হয়ে গেছে, তখন ওই ইউরিনারি প্যাসেজ দিয়ে ইনফেকশনটা হুম, উঠে উঠে যেতে পারে, যেতে পারে। একটা কারণ। আর অল্প বয়সও হয় সেক্স, উইথ সেক্স ওই ইনফেকশন গুলো তখন ভ্যাজাইনার Vaginal- কাছে দিয়ে ইউরিনের ট্র্যাক্টে চলে হ্যাঁ, যাচ্ছে। সেই এই তো দুটো সেই কারণ। জন্য জল দিয়ে আগে এবং পরে একটু স্প্ল্যাশ করে নেওয়া বেটার, বেটার। যাদের বারে বারে ইউরিন ইনফেকশন হয় রিলেটেড টু সেক্স। আচ্ছা, আর এই যে পলিপ ব্যাপারটা, সেটা একটু জিজ্ঞেস করি যে তোমার ধরো হিস্টেরেক্টমি করার আগে অনেকের পলিপ হয় এবং সেটা অপারেশন, যেমন সিস্ট অপারেশন করে দেওয়া যায়, পলিপ অপারেশন করে দেওয়া। পলিপ জিনিসটা কি? পলিপ হচ্ছে একটা ছোট্ট মাংস পিণ্ড বলতে পারো, একটা মাংসের পিণ্ডর মতো, জরায়ুর ভেতরে বা সার্ভিক্স এর মুখে হয়। হুম। এবং সেটার থেকে ব্লিডিং। ইরেগুলার হেভি ব্লিডিং হতে পারে, কখনো ইনফেকশন হতে পারে ভেতরে। হুম। রেয়ারলি ওটা ক্যান্সারাসও হতে পারে একটু বয়সকালে হলে। তো সেই জন্য ইউজুয়ালি পলিপ যদি পাওয়া যায়, এবং ইট অলসো কজেস ইনফার্টিলিটি, বাচ্চা আচ্ছা। হতেও, কারণ ওখানে ভ্রূণটা বসতে পারছে না, মানে হ্যাঁ, হ্যাঁ। এমব্রিওটা ইমপ্লান্ট করতে পারছে না, পলিপ হয়ে আছে হুম। ইউট্রাসের মধ্যে। বা টিউমার আর পলিপ এই দুটো ডিফারেন্সটা কি? টিউমার হচ্ছে আম, জরায়ুর দেয়ালের ভেতরে থাকে, মানে মাসল একদমই থেকে হয়। ইনসাইড দ্য, না, ইনসাইড আপার আপার। ইনসাইড দ্য ওয়াল অফ দ্য ইউট্রাস। ইউট্রাসের একটা বাইরের লেয়ার আছে, আর ভেতরটা ফাঁকা, হ্যাঁ। যেখানে বাচ্চাটা হয় আর কি, হুম, হুম, ভেতরটা হুম। ক্যাভিটি ফাঁকা। পলিপটা হয় এই ক্যাভিটির ভেতরে। ও। আর টিউমার বা ফাইব্রয়েড যেটা বলা হয় কমনলি, ফাইব্রয়েড টিউমার, বেনাইন টিউমার, ওইটা দেয়ালের দেয়ালে ভেতরে হয়। হয়। ক্যাভিটির ভেতরেও হতে পারে, দেয়ালের বাইরের দিকেও হতে পারে, হ্যাঁ। পেটের ভেতরের দিকে। ও। তিন জায়গায় হতে পারে। ও। পলিপটা শুধু জরায়ুর লাইনিং এর থেকে হয় হয়, আচ্ছা। পলিপ। আর একটা কথা হচ্ছে, এটাই লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে তোমার এক্টোপিক প্রেগনেন্সি যেটা হয়। আমি প্রেগনেন্সির দিকে গেলামই না, কারণ প্রবলেমগুলো আগে জিজ্ঞেস করছি, হ্যাঁ। সেটা হচ্ছে যে এক্টোপিক প্রেগনেন্সি মানে যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যখন বাচ্চা হয় এবং সেটা বাস্ট করে যায়, অনেকে মারাও যায়, খুব সিভিয়ার হয়। এটা আহ, এটা বুঝবে কি করে, আটকাবে কি করে, কি করা উচিত? আম, বুঝবে কি করে হচ্ছে, প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ, পেন, পেন ইজ দ্য মেইন সিমটম। কিন্তু অনেকের পেন হয় হয়তো না। অনেক লেট স্টেজে গিয়ে হলো ইরেগুলার ব্লিডিং।
সুতরাং প্রেগন্যান্সি প্লাস ইরেগুলার ব্লিডিং অর পেন হলেই একটা আল্ট্রাসাউন্ড করতে হবে। আল্ট্রাসাউন্ড ছাড়া বোঝা যাবে না, এবং উপর দিয়ে আল্ট্রাসাউন্ড করলে হবে না, ভেতর দিয়ে করতে হবে, আল্ট্রাসাউন্ড ট্রান্স ভেজাইনাল আল্ট্রাসাউন্ড। কারণ আর্লি প্রেগন্যান্সি শুধু ওইভাবেই দেখা যাবে। তখন যদি দেখা যায় জরায়ুর ভেতরে কিছু নেই কিন্তু প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ, হাই হরমোন দেখা যাচ্ছে না, তার মানে বুঝতে হবে ওটা একটপিক প্রেগন্যান্সি। অনেক সময় টিউবের মধ্যে যদি অনেকটাই বড় হয়ে যায় তাহলে দেখাও যায়, আর যদি বার্স্ট করে অলরেডি যায় তাহলে তো পেটে রক্ত, সেটা স্ক্যানে পিক আপ করা যায়। সো যে কোনো আর্লি প্রেগন্যান্সিতে, মানে জাস্ট প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হয়েছে কিন্তু ব্যথা হচ্ছে, দ্যাটস আ ভেরি ডেঞ্জারাস সাইন, এন্ড ইউ হ্যাভ টু ডু আ স্ক্যান টু রুল আউট অ্যান একটপিক প্রেগন্যান্সি, যাতে ওটা বোঝা যায় যে একটপিক কিনা। কারণ আর্লি স্টেজে ধরলে আর লাইফ রিস্ক থাকে না। এখনকার বাচ্চা মেয়েদের জন্য তুমি শেষে দর্শকদের জন্য জিজ্ঞেস, অল্প বয়সী মেয়েদের জন্য, ধরো যাদের পিউবার্টি ওই 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 সময়টার জন্য তুমি তোমার কাছ থেকে যদি 3-4টে কোনো টিপস বা কোনো সাজেশন থাকে। ফার্স্ট বলবো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনেশন, যেটা সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশন, এটা সকলের নিয়ে নেওয়া উচিত অ্যারাউন্ড দি পিউবার্টি অর আর্লি টিনসে। সেকেন্ড হলো যদি পিরিয়ডে ব্যথা হয় বা হেভি হয়, এগুলোর চিকিৎসা আছে, তো এটা নর্মাল করে দেরি না করা, তাহলে কষ্টটা নিজের না পাওয়াই ভালো আর কি। আর থার্ড হচ্ছে হেলদি ইটিং। অনেক হরমোন ইমব্যালেন্স হয় যদি সেডেন্টারি লাইফস্টাইল হয়। আজকাল সবাই শুধু ওই ডিজিটাল স্ক্রিন নিয়ে বসে আছি, আর একেবারেই কোনো খেলাধুলার মধ্যে নেই। আগে ছোটবেলায় সবাই মাঠে ঘাটে দৌড়াতো, ওটাই খেলা ছিল। ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি এট দ্যাট এজ। আর আর্লি হ্যাবিটস ডেভেলপ করলে দোজ হ্যাবিটস উইল স্টে উইথ ইউ লাইফ লং, and it will do you good, a lot of good throughout your life. হ্যাঁ, আর বয়স্কদের জন্য তুমি কি বলবে, মানে আফটার 50 বা 60 এদের জন্য? 50-60 এখন, আজকের 50-60 ইজ কিছুই না, মানে আগেকার দিনের 80-90 ইজ এখনকার 50-60, মানে ইটস নাথিং। এজ ইজ অল ইন দ্য মাইন্ড। Live a wholesome life, do whatever you want to do, and if there's a problem then there are solutions to every problem. সুতরাং কিছু প্রবলেম হলে সেটা নিজের মধ্যে না রাখা, just see a doctor and they will help you to lead life to the fullest. থ্যাংক ইউ। অনেকটা তোমার সময় নিলাম, কিন্তু খুব ভালো একটা ডিসকাশন হলো আমার মনে হয়। আর এই বলে তাহলে এইখানে আমরা যে শেষ করি, আবার কোনোদিন আরেকদিন আসবো। খুব এনজয় করলাম তোমার সঙ্গে গল্প করে। আমারও খুব ভালো লাগলো। It will help your viewers as well. ঠিক আছে, তাহলে এখানেই শেষ করি। তাহলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো এই আলোচনাটা, এবং এই বলেই এখানে শেষ করছি। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমি ডক্টর সুজাতা দত্ত, গাইনোকোলজিস্ট। নিবেদিতা অনলাইনের প্রোগ্রামটা আমি মাঝে মাঝেই দেখি এবং খুব ভালো লাগে। আজকে নিবেদিতার সঙ্গে একটা ইন্টারভিউ আমার হলো, খুব এনজয় করলাম গল্প করতে। আপনারাও দেখুন, হোপ আপনাদেরও ভালো লাগবে।